তো আজকে আমরা পড়ব পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর পার্ট 3। যারা এর আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই আগের পার্টগুলো দেখো, তাহলে তোমাদের বুঝতে অবশ্যই সুবিধা হবে এই পার্টটা। তো তবে যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে, আমরা এখানে দেখব প্রথমে পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক ধর্মটা কি? তো পর্যায়ভিত্তিক ধর্মটা কি সেটা আমরা প্রথমে দেখব। কি বলছে, বিভিন্ন মৌলগুলিকে তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাজালে ওই মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্মগুলির নির্দিষ্ট ব্যবধানে পর্যায়বৃত্তাকারে পুনরাবৃত্তি হয়। একে পর্যায়ভিত্তিক ধর্ম বলে। কয়েকটি পর্যায়ভিত্তিক ধর্ম হলো পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা আর আয়নন বিভব। আয়নীভবন শক্তিও বলা যেতে পারে, ঠিক আছে। তো বিভব আর শক্তি হচ্ছে আলাদা। তো বলছে যে মৌলগুলোকে যদি পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজানো যায়, তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলো একটা নির্দিষ্ট নির্দিষ্ট ব্যবধানে আবার ফিরে ফিরে আসে একই ধর্মের মৌল। তো একে বলা হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। এরকম কতগুলো পর্যায়ভিত্তিক ধর্ম হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীভবন শক্তি আছে। তো আমরা আজকে যেটা পড়বো অ্যাকচুয়ালি পারমাণবিক ব্যাসার্ধ পড়বো। আমরা আজকে অ্যাকচুয়ালি পারমাণবিক ব্যাসার্ধ পড়বো, ঠিক আছে। চলো, তো পারমাণবিক ব্যাসার্ধ অ্যাকচুয়ালি হচ্ছে তিন প্রকারের হয়। পারমাণবিক ব্যাসার্ধ তিন প্রকারের, একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এবার সমযোজী ব্যাসার্ধ কি করে আমরা বের করব? সমযোজী ব্যাসার্ধ কি করে আমরা বের করব? ঠিক আছে, এখানে কি বলছে, একই মৌলের দুটি পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকলে, ঠিক আছে, তাদের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। কিছুই বোঝা গেল না? চলো বোঝা যাক। বলছে যে একই মৌলের দুটো পরমাণু, ঠিক আছে, একই মৌলের দুটো পরমাণু। আমি যদি বলি হাইড্রোজেন অণুর কথা, হাইড্রোজেন অণু কিভাবে তৈরি হয়েছে? দুটো হাইড্রোজেন পরমাণু জুড়ে গিয়ে হাইড্রোজেন অণু তৈরি হয়েছে। তো দুটো হাইড্রোজেন অণু জুড়ে গেছে। তো দুটো হাইড্রোজেন অণুকে জুড়ে রেখেছে কি একটা বন্ধন ওদের মধ্যে, যেটা হচ্ছে সমযোজী এক বন্ধন ওদেরকে ধরে রেখেছে, জুড়ে রেখেছে একে অন্যের সঙ্গে, দুজনকে পরস্পরের সঙ্গে ধরে রেখেছে সমযোজী এক বন্ধন, ঠিক আছে। এই বন্ধনের যদি একই মৌলের দুটি পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যদি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, মানে আমি হাইড্রোজেনের কথা বলছি। তো হাইড্রোজেন হচ্ছে কি করে লেখে? হাইড্রোজেন এইচ, এরকম বন্ধন থাকে এইচ। যেখানে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রেই দেখানো আছে। তো হাইড্রোজেনের এটা একটা হাইড্রোজেনের পরমাণু, এটা একটা হাইড্রোজেনের পরমাণু। এদের মধ্যে যখন সমযোজী বন্ধন তৈরি হয় তখন এদের মধ্যে হচ্ছে ওভারল্যাপ হয়, মানে কিছুটা অভিলেপন হয়, মানে এদের যে পরমাণুগুলো তাদের পরস্পরের সঙ্গে ওভারল্যাপ করে যায় বা অভিলেপন হয়ে যায় এদের মধ্যে। তো এই অবস্থায় এদের এই পরমাণুটা নিউক্লিয়াস হচ্ছে এটা, এই পরমাণুটা নিউক্লিয়াস হচ্ছে এটা, ঠিক আছে। এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু। তো এদের নিউক্লিয়াস দুটোর মধ্যে দূরত্বকে বলা হচ্ছে আন্তঃনিউক্লিয় দূরত্ব, ঠিক আছে। এটা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখানো হচ্ছে। তো এই নিউক্লিয়াস দুটোর মধ্যে দূরত্বের অর্ধেককে কি বলে? ব্যাসার্ধ। অর্ধেককে কি বলে? সমযোজী। এখানে সমযোজী ব্যাসার্ধ বলে, ঠিক আছে। তো এখানে হাইড্রোজেনের আন্তঃনিউক্লিয় দূরত্ব কত? 0.74 অ্যাংস্ট্রম। তাহলে হাইড্রোজেনের ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ কত? এটার অর্ধেক, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত বেরোয়? 0.37 অ্যাংস্ট্রম। তো যেখানে বলেছে সমযোজী ব্যাসার্ধ কি করে বেরোবে? আন্তঃনিউক্লিয় দূরত্বকে অর্ধেক করতে হবে, ঠিক আছে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে আন্তঃনিউক্লিয় দূরত্ব বলে দিয়েছে 0.74 অ্যাংস্ট্রম। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কত হবে? তাকে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। এরপর আমরা দেখবো ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ হচ্ছে ধাতুর ক্লাস, এটা একটা সোডিয়ামের ক্লাস। এরকম ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এরকম ফাঁকা ফাঁকা হয় না, এরা পরস্পরের সঙ্গে টাচ করে দেখে বোঝার সুবিধার জন্য এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দেখানো হয়েছে যাতে বোঝা যায়, ঠিক আছে। তো এই হাইড্রোজেনের ক্লাসের মধ্যে, ধাতুর ক্লাসের মধ্যে, এটা হাইড্রোজেন না, সোডিয়ামের ক্লাস। ধাতুর ক্লাসের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ধাতব পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ধাতব ব্যাসার্ধ বলে। মানে এই যে এটা একটা ধাতুর পরমাণু, ঠিক আছে।
এদের নিউক্লিয়াস দুটোর মধ্যে দূরত্ব যেটা তার অর্ধেক, এরা অ্যাকচুয়ালি পরস্পরের সঙ্গে টাচ করে থাকে, এত দূরে দূরে থাকে না, এরকম টাচ করে থাকে। এখানে বোঝার সুবিধার জন্য এখানে এরকম দূরে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এদের নিউক্লিয়াস দুটোর মধ্যে যে দূরত্বের অর্ধেককে বলা হবে ধাতব ব্যাসার্ধ। ঠিক আছে, নিউক্লিয়াস দুটোর মধ্যে দূরত্ব তাকে 2 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো আমরা? ধাতব ব্যাসার্ধ পেয়ে যাবো। যেমন সোডিয়ামের ক্ষেত্রে ধাতব ব্যাসার্ধ 1.86 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে অ্যাংস্ট্রম, আর পটাশিয়ামের ক্ষেত্রে সেটা 2.31 অ্যাংস্ট্রম। বলছে ধাতব ব্যাসার্ধ সর্বদা সমযোজী ব্যাসার্ধ অপেক্ষায় বড় হয়। ধাতব ব্যাসার্ধ বড় হয়, সমযোজী ব্যাসার্ধ ছোট হয়, কারণ সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে এই যেরকম হয়, এই পরমাণুটার সঙ্গে কিছুটা ওভারল্যাপ করে থাকে, মানে এই যে এদের মধ্যে অভিলেপন হয়। ঠিক আছে, এই অবস্থায় নিউক্লিয়াস দুটোর মধ্যে দূরত্ব যা হবে, যদি এখানে ওভারল্যাপ না হয়, ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে এরকম ওভারল্যাপ হয় না। ঠিক আছে, তাহলে কি হবে? নিউক্লিয়াস দুটোর মধ্যে দূরত্ব বেশি হবে নিঃসন্দেহে। নিউক্লিয়াস দুটোর মধ্যে দূরত্ব বেশি হবে এক্ষেত্রে। যদি ওভারল্যাপ হয় তাহলে দূরত্ব কমে যাবে, অন্তঃনিউক্লিয় দূরত্ব কমে যাবে, তাই ব্যাসার্ধ কমে যাবে। কিন্তু ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে এরকম ওভারল্যাপ হয় না ধাতুর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে ব্যাসার্ধ কি হবে? ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধের থেকে বড় হবে। বোঝা গেছে আশা করছি ধাতব ব্যাসার্ধ। এবার আমরা দেখবো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি জিনিস? বলছে কোনো মৌলের কঠিন অবস্থায় সব থেকে কাছাকাছি অবস্থিত দুটি পৃথক অণুর নিকটতম দুটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলে। তো কোনো মৌল কঠিন অবস্থায় আছে, এরকম কোনো মৌল, তার সব থেকে কাছাকাছি অবস্থিত দুটো অণু, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখানো হচ্ছে, এটা একটা হাইড্রোজেন অণু, এটা ক্লোরিনের ক্ষেত্রে দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটা ক্লোরিন অণু, এটা একটা ক্লোরিন অণু। ঠিক আছে, এটা হচ্ছে Cl2, মানে দুটো ক্লোরিন পরমাণু জুড়ে একটা ক্লোরিন অণু তৈরি হয়, এটা হচ্ছে Cl2, এটা হচ্ছে Cl2। ঠিক আছে, ক্লোরিন অণু, এটা ডি মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা সি। ঠিক আছে, Cl2 দুটো ক্লোরিন অণু। এই দুটো ক্লোরিন অণুর সব থেকে কাছাকাছি যে পরমাণুটা আছে, এই পরমাণুটা এটা পরস্পরের কাছাকাছি আছে। এদের নিউক্লিয়াস দুটোর মধ্যে যে দূরত্ব তার অর্ধেক মানে হচ্ছে এখান থেকে এতটা। ঠিক আছে, এই তার অর্ধেক কি বলা হচ্ছে? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে হচ্ছে কোনো মৌলের যখন পরমাণু কঠিন অবস্থায় যখন থাকবে মৌলটা, তার দুটো অণুর কাছাকাছি যে পরমাণুগুলো থাকবে, কাছাকাছি অবস্থিত যে পরমাণুগুলো, সেই পরমাণুগুলোর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব যেটা তার অর্ধেককে বলা হবে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তার অর্ধেককেই বলা হবে কি? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ঠিক আছে, বোঝা গেছে? তো এখানে কি হচ্ছে, বলছে যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ আর সমযোজী ব্যাসার্ধের মধ্যে কোনটা বড় হবে? সমযোজী ব্যাসার্ধের হচ্ছে কক্ষকের অভিলেপনের ফলে তৈরি হয়, মানে একটার সঙ্গে আরেকটা ওভারল্যাপ করে যায়। তো এখানে তো অবভিয়াসলি এখানে যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কম হবে। আর এক্ষেত্রে অভিলেপন করা তো দূরের কথা, এক্ষেত্রে তো এরা অনেক দূরে দূরে আছে। তাহলে এই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কিন্তু সমযোজী ব্যাসার্ধের থেকে বেশি হবে। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধের থেকে বেশি হবে। ঠিক আছে, তো এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলোর যারা যেখানে বলেছে এক পরমাণু খাওয়ার ফলে নিষ্ক্রিয় গ্যাসগুলির ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পরিমাপ করা সম্ভব হলেও সমযোজী পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা সম্ভব হয় না। ঠিক আছে, তাই এদেরকে কি করা হয়? এদের হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মাধ্যমে এদের আকার প্রকাশ করা হয়, পরমাণুর আকার। কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে নিষ্ক্রিয় হয়, তারা কারোর সঙ্গে যুক্ত হয় না। তো এরা যদি যুক্ত না হয়, তাহলে সমযোজী ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে সমযোজী বন্ধন থাকতে হবে তাদের মধ্যে, তবেই সমযোজী ব্যাসার্ধ নির্ণয় করা যাবে। কিন্তু এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত এক পরমাণু হয়, এরা কারোর সঙ্গে যুক্ত হয় না, পরস্পর যুক্ত হয় না বলে তাই এদের সমযোজী ব্যাসার্ধ নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে, তাই নিষ্ক্রিয় গ্যাসগুলো সমযোজী ব্যাসার্ধ নির্ণয় করা যায় না, কিন্তু এদের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ নির্ণয় করা যায়। ঠিক আছে, তো এখানে দেখাচ্ছে যে সমযোজী ব্যাসার্ধ সাধারণত ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের থেকে বড় হবে। কেন? আমি সেটা বলেছি। তো এখানে সমযোজী ব্যাসার্ধ হচ্ছে এখানে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সমযোজী ব্যাসার্ধ এখানে এইগুলো, এদের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হচ্ছে এগুলো। আর নিষ্ক্রিয় গ্যাসগুলোর হচ্ছে সমযোজী ব্যাসার্ধ হয় না, আর এদের শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হয়। ঠিক আছে, কারণ এরা তো সমযোজী বন্ধন তৈরি করে না, তাই এদের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধের কোনো প্রশ্নই ওঠে না। ওকে, ঠিক আছে, বোঝা গেছে? তো চলো এবার দেখা যাক।
এবার আমরা দেখব যে এই পারমাণবিক ব্যাসার্ধ কোনো পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তন হয়। মানে কোনো একটা পর্যায় বরাবর আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই এই পারমাণবিক ব্যাসার্ধের কী পরিবর্তন হয়, কিংবা বাড়ে না কমে, কিংবা একটা শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচের দিকে নামি তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে না কমে, সেটাই আমরা এখন দেখব। ঠিক আছে, আমরা এখানে নিয়েছি তৃতীয় পর্যায়, এই যে তৃতীয় পর্যায়ভুক্ত কোনো মৌলের পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তনগুলো আমরা দেখব। তৃতীয় পর্যায় বলতে কোনগুলো আমরা দেখে নিই। তৃতীয় পর্যায় হচ্ছে যে এটা 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর পর্যায়। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় পর্যায়। এখানে কারা কারা আছে, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন পর্যন্ত আমরা দেখব। তো এদের হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কি পরিবর্তন হয় সেটাই আমরা দেখব। ঠিক আছে, এখানে দেখা যায় যে এইগুলো হচ্ছে মৌল, এদের পরমাণু ক্রমাঙ্ক সোডিয়ামের হচ্ছে 11, তারপর এক এক করে বেড়ে যায় 12, 13, 14, 15, 16, 17, 18। এবার পরমাণু ক্রমাঙ্কটাই কি প্রোটন সংখ্যা, যতগুলো প্রোটন থাকে সেটাই অ্যাকচুয়ালি হয় পরমাণু ক্রমাঙ্ক। তো প্রোটন সংখ্যা তাহলে এখানে কি হবে, পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে সমান। এর 11 পরমাণু ক্রমাঙ্ক 11 সোডিয়ামের ক্ষেত্রে, এর প্রোটন সংখ্যা হচ্ছে 11 হবে, এর 12, এর 13, এগুলো সব হবে। আবার যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, কারণ পরমাণু নিস্তরিত হয়। পরমাণু নিস্তরিত হওয়ার জন্য পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ততগুলোই ইলেকট্রন থাকে। ঠিক আছে, তার জন্য পরমাণু নিস্তরিত হয়। তো এখানে প্রোটন যদি 11টা থাকে তো ইলেকট্রনও কত থাকবে, ইলেকট্রন 11টা থাকবে। এখানে 12টা হলে 12টা, এখানে 13টা হলে 13টা, 14টা, 15টা, 16টা। ঠিক আছে, এবারে ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, ইলেকট্রন বিন্যাস হচ্ছে, এটা যদি পরমাণু নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের সবথেকে যে কাছের কক্ষটা আছে সেটাকে বলা হচ্ছে কে কক্ষ। নিউক্লিয়াসের সবথেকে কাছের কক্ষটা হচ্ছে কে কক্ষ, এতে সর্বাধিক 2টো ইলেকট্রন ধরে। ঠিক আছে, এর পরের যে কক্ষটা আছে সেটা হচ্ছে এল কক্ষ, এর পরের যে কক্ষটা আছে সেটা হচ্ছে এল কক্ষ, তাতে সর্বাধিক হচ্ছে 8টা ইলেকট্রন ধরে। এর পরের যে কক্ষটা আছে সেটা হচ্ছে এম কক্ষ, এর পরের যে কক্ষটা আছে সেটা হচ্ছে এম কক্ষ, এতে সর্বাধিক 18টা ইলেকট্রন ধরে। ঠিক আছে, এতে সর্বাধিক 18টা ইলেকট্রন ধরে। ঠিক আছে, তাহলে প্রথম কক্ষটা নিউক্লিয়াসের সবথেকে কাছের যে কক্ষটা সেটা হচ্ছে কে কক্ষ, যাতে হচ্ছে সর্বাধিক হচ্ছে 2টো ইলেকট্রন ধরে। তারপরে কক্ষটা হচ্ছে এল কক্ষ, যাতে সর্বাধিক 8টা ইলেকট্রন ধরে। আর তারপরে হচ্ছে এম কক্ষ, যাতে সর্বাধিক 18টা ইলেকট্রন ধরে। ঠিক আছে, আর ইলেকট্রন ভর্তি হয় প্রথম সর্বনিম্ন কক্ষ, মানে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষতে প্রথম ইলেকট্রন ভর্তি হয়। যেমন হচ্ছে নিউক্লিয়াসের কাছে যে কক্ষগুলো থাকে তার শক্তি হচ্ছে সব থেকে কম হয়, নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়ে কক্ষের শক্তি তত বাড়তে থাকে। ঠিক আছে, তো শক্তি যে কক্ষের কম হয় সেই কক্ষে প্রথম ইলেকট্রন ভর্তি হয়, তারপরে সেখান থেকে উচ্চতর শক্তির কক্ষগুলোতে ইলেকট্রন ভর্তি হওয়া শুরু হয়। তো প্রথমে হচ্ছে কে কক্ষে ইলেকট্রন ভর্তি হয়, কে কক্ষ, তারপরে হচ্ছে এল কক্ষ, তারপরে হচ্ছে এম কক্ষ, এভাবে চলতে থাকে এন কক্ষ, এভাবে চলতে থাকে ইলেকট্রন ভর্তি। এখানে হচ্ছে 11টা ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষে হচ্ছে 2টো ইলেকট্রন ধরে, কে কক্ষে 2টো ইলেকট্রন ভর্তি হয়ে গেছে, এল কক্ষে 8টা, এখন একটা আছে, তো এম কক্ষে 1টা। ঠিক আছে, 2 8 1, এখানে 2 8 2, 2 8 3, 2 8 4, 2 8 5, 2 8 6, 2 8 7। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, যেটা হচ্ছে যে সব থেকে লাস্ট যে ইলেকট্রনটা সেটা একই কক্ষে ঢুকছে, মানে এম কক্ষেই সর্বস্থ যে ইলেকট্রনটা সব থেকে লাস্ট যে ইলেকট্রনটা সেটা এম কক্ষেই ঢুকছে। ঠিক আছে, এবার পারমাণবিক ব্যাসার্ধ কি হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ এখানে হচ্ছে 1.86, 1.60, একদম কমতে কমতে এখানে 0.99 হয়ে গেছে। তার মানে যত আমরা বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছি সোডিয়াম থেকে ক্লোরিন, তত পারমাণবিক ব্যাসার্ধ কি হচ্ছে, কমছে, তত পারমাণবিক ব্যাসার্ধ কমে যাচ্ছে, পরমাণুর আকার কমে যাচ্ছে। এবার কেন এই পরমাণুর আকার কমছে সেটাই আমরা দেখব, কেন এই পরমাণুর আকার কমে যাচ্ছে। তো একটা মৌল থেকে পরবর্তী মৌলে যখন আমরা যাচ্ছি তখন হচ্ছে নিউক্লিয়াসের আধান বাড়ছে, কারণ হচ্ছে প্রোটন সংখ্যা বাড়ছে, একটা থেকে পরেরটাতে গেলে প্রোটন সংখ্যা বাড়ছে। এখানে সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হচ্ছে 11, এখানে প্রোটন সংখ্যা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত হয়ে গেছে, 12, মানে একটা থেকে পরেরটায় গেলে প্রোটন সংখ্যা কত বাড়ছে, প্রোটন সংখ্যা হচ্ছে 1 করে বাড়ছে। ঠিক আছে, প্রোটন সংখ্যা এখান থেকে এখানে গেলেও কি হচ্ছে, 1 করে বাড়ছে, +1 হয়ে যাচ্ছে। এখানে 12টা প্রোটন ছিল, এখানে 13টা প্রোটন হয়ে গেল। ঠিক আছে, প্রোটন সংখ্যা 1 করে বাড়ছে। এবং নিউক্লিয়াসের চার্জও তাহলে 1 করে বাড়ছে, এখানে নিউক্লিয়াসের চার্জ 11 ছিল, এখানে নিউক্লিয়াসের চার্জ 12 হয়ে যাচ্ছে, এখানে 13 হচ্ছে, এখানে একদম 17 হয়ে যাচ্ছে। তো নিউক্লিয়াসের চার্জও 1 একক করে বাড়ছে, কিন্তু মুখ্য শক্তিস্তর মানে হচ্ছে কক্ষ, যেটা কক্ষগুলোকে মুখ্য শক্তিস্তর বলে। ঠিক আছে, তো এই কক্ষের সংখ্যা হচ্ছে অপরিবর্তিত থাকছে, এখানেও 3টে কক্ষ, এখানেও 3টে কক্ষ, সেই সবার লাস্টেও ক্লোরিনেরও 3টেই কক্ষ আছে। তাহলে কিন্তু সেই যে
মুখ্য শক্তি স্তর অপরিবর্তিত থাকছে। তাহলে কি হবে, যত আমরা বাঁদিক থেকে ডান দিকে যাব নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, ফলে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল, এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল এখানে যতটা ছিল সোডিয়ামের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি হবে, অনেক বেড়ে যাবে। তো আকর্ষণ বল যেহেতু বেড়ে যাবে, তাহলে বেশি আকর্ষণ করলে কি হবে, আরও আকার কমে যাবে। ঠিক আছে, আকর্ষণ যত বেড়ে যাবে, যত বেশি আকর্ষণ করবে, তত পরমাণুর আকার কমে যাবে। তাহলে কেন কমে যাবে আরেকবার যদি বলে নিই, যত আমরা বাঁদিক থেকে ডান দিকে যাব তত হচ্ছে নিউক্লিয়াসের চার্জ 1 একক করে বাড়বে। 1 একক করে বাড়লে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল সেটাও বেড়ে যাবে, কিন্তু মুখ্য শক্তি স্তর অপরিবর্তিত থাকবে, মানে সব থেকে বাইরের যে কক্ষটা সেটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে, তাহলে যদি অপরিবর্তিত থাকে আকর্ষণ বল বেড়ে যায়, তাহলে কি হবে, আকার কমে যাবে। আকার কমে যাবে, তার জন্য এখানে দেখানো হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে এই যে আকর্ষণ বল যতটা হবে, এখানে +11 আছে নিউক্লিয়াস চার্জ, এখানে +17 হয়ে গেছে, এখানে আকর্ষণ বল অনেক বেড়ে যাবে। তার জন্য আকর্ষণ বল বেড়ে যাওয়ার জন্য তাই ইলেকট্রনটাকে আরও বেশি নিচের দিকে নিউক্লিয়াস টেনে নেবে, নিজের কেন্দ্রের দিকে। তাহলে কি হবে, আকার কমে যাবে, আকার কমে যাবে, পরমাণুর আকার কমে যাবে। বোঝা গেছে আশা করছি। তো এখান থেকে আমরা এবার হচ্ছে কোনো শ্রেণী বরাবর এই পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারের কি পরিবর্তন হয় সেটা আমরা দেখে নেব। তো এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ মানে হচ্ছে শ্রেণী। 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তো এদের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা দেখে নিচ্ছি। তো এরা কোথায় আছে, যে 1 নম্বর শ্রেণীতে আছে, যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এদের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি প্রথম। তো এদের ক্ষেত্রে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, এর হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 3, এর 11। এবার পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা যেটা হয় সেটা ইলেকট্রন সংখ্যাও তাই হয়। তো এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, এর ইলেকট্রন সংখ্যা 3, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, এর ইলেকট্রন সংখ্যা 17, এর 19, এর 37, এর 55, এর 87। এবার ইলেকট্রন বিন্যাসগুলো এরকম, প্রথমে কে কক্ষে, তারপরে এল কক্ষে, এরকম করে ইলেকট্রনগুলো ভর্তি হবে। তো ইলেকট্রন বিন্যাস এদের হচ্ছে এইগুলো। তো এদের সব থেকে বাইরের কক্ষে সবার একটা করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, তো ইলেকট্রন বিন্যাস বোঝা গেছে। ওকে, তো এবার দেখব যে কোনো একটা শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচের দিকে নামি, তাহলে এদের পারমাণবিক ব্যাসার্ধের কি পরিবর্তন হবে, বাড়বে না কমবে। তো দেখা যাক এখানে এটা হচ্ছে 1A মানে হচ্ছে কোনটা নিয়েছি আমরা, 1A বলতে এই যে 1 নম্বর শ্রেণীটা, এই শ্রেণীটা। ঠিক আছে, 1A মানে হচ্ছে 1 নম্বর শ্রেণীটা নিয়েছি। আর 4A মানে হচ্ছে 4 নম্বর, এই যে কার্বনের শ্রেণীটা, এই যে এটা নিয়েছি 4A মানে হচ্ছে এটা। আর 7A মানে হচ্ছে কোনটা নিয়েছি, 7A মানে হচ্ছে এটা নিয়েছি, 7A মানে হচ্ছে এটা নিয়েছি। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে দেখছি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এখানে 1.34, 1.86, 2.27, 2.48 বাড়ছে, পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে বাড়ছে। এক্ষেত্রে দেখছি যে এখানে 0.77, এখানে 1.17, এখানে 1.22, 1.40। তো পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে বাড়ছে। তাহলে যত কোনো একটা শ্রেণী বরাবর যত উপর থেকে নিচের দিকে নামবো, পরমাণুর ব্যাসার্ধ কী হবে, তত বাড়বে। কেন বাড়বে, কারণ যত উপর থেকে নিচের দিকে নামবো তত হচ্ছে কি হবে, একটা করে নতুন শক্তি স্তর আসবে, একটা করে নতুন কক্ষ যোগ হবে। এই যে এখানে দুটো কক্ষ ছিল, এখানে 3টে কক্ষ হয়ে গেল। এই যে এখানে লিথিয়াম, এটা সোডিয়াম, আর এটা হচ্ছে পটাশিয়াম। তো এখানে লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2টো কক্ষ ছিল, সোডিয়ামের ক্ষেত্রে 3টে কক্ষ হয়ে গেল, পটাশিয়ামের ক্ষেত্রে 4টে কক্ষ হয়ে গেল। একটা করে নতুন কক্ষ যোগ হচ্ছে, মানে একটা করে নতুন শক্তি স্তর যোগ হচ্ছে। তাহলে এই ইলেকট্রনটা সব থেকে বাইরের কক্ষের যে ইলেকট্রনটা আছে সেটা নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে কী হচ্ছে, দূরে চলে যাচ্ছে। কোনো জিনিস দূরে চলে গেলে কি হয়, আকর্ষণ বল বাড়ে না কমে, আকর্ষণ বল কমে যায়। যত দূরত্ব বেড়ে যায় তত হচ্ছে আকর্ষণ বল কমে যায়। তাই এখানে এই ক্ষেত্রে কি হচ্ছিল, নিউক্লিয়াস থেকে দূরত্ব সোডিয়ামের ক্ষেত্রে, এটা লিথিয়ামের ক্ষেত্রে, এই যে লিথিয়ামের ক্ষেত্রে এটা, তো লিথিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে দূরত্ব কম, তার জন্য এখানে আকর্ষণ বল হচ্ছে বেশি। এখানে এটা হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে, এই যে পটাশিয়াম, তো পটাশিয়ামের ক্ষেত্রে এখানে নিউক্লিয়াস থেকে দূরত্ব বেশি, তাই আকর্ষণ বল কম। আকর্ষণ বল কম, তাই এখানে আকর্ষণ বল কম, এক্ষেত্রে লিথিয়ামের ক্ষেত্রে আকর্ষণ বল বেশি। এবার প্রশ্ন উঠতেই পারে যে নিউক্লিয়াসের চার্জ, তাহলে নিউক্লিয়াসের চার্জও তো বাড়ছে, তো নিউক্লিয়াসের চার্জ বাড়লে কী হবে, সেই নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধির প্রভাবটা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা হচ্ছে আকার বৃদ্ধির প্রভাব। মানে এই কক্ষ যে যুক্ত হচ্ছে এর জন্য মানে আকার বৃদ্ধির প্রভাব যেটা হচ্ছে, নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধির প্রভাব যেটা হচ্ছে, সেটা বেশি গুরুত্বপূর্ণ
চার্জ বৃদ্ধির, নিউক্লিয়াসের আধান বৃদ্ধির থেকে সেটা বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য ওভারঅল নিউক্লিয়াসের এই কী বলে পরমাণুর আকার বেড়ে যায়। তো আমরা দেখিনি একবার। তো যখন হচ্ছে গ্রুপ বরাবর কোনো শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে ওপর থেকে নিচের দিকে নামবো, তো একটা মৌল থেকে পরবর্তী মৌলে যখন যাব, এই যে একটা মৌল থেকে পরবর্তী মৌলে যখন যাব, তখন কি হবে, নতুন শক্তি স্তরের আবির্ভাব ঘটবে। তো এখানে একটা নতুন কক্ষ যোগ হবে, যেখানে নতুন কক্ষ যোগ হয়েছে, এখানে একটা নতুন কক্ষ যোগ হয়েছে। তো সর্ববিষ্ট কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়বে। সর্ববিষ্ট কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে। এখানে এইটুকু দূরত্ব ছিল, এখানে দূরত্ব বাড়ছে, এখানে দূরত্ব বাড়ছে, কিন্তু নিউক্লিয়াসের আধানও তো বেড়ে যাচ্ছে, আধান বাড়ছে ঠিক কথা, কিন্তু নিউক্লিয়াসের আধান বেড়ে যাচ্ছে, ঠিক আছে, নিউক্লিয়াসের আধানও বাড়ছে, কিন্তু দূরত্ব বৃদ্ধির প্রভাবটা, এই যে কক্ষ যোগ হওয়ার জন্য যে দূরত্ব বৃদ্ধির প্রভাব, সেটা হচ্ছে বেশি আধান বৃদ্ধির প্রভাবের থেকে, সেটা বেশি। তার জন্য কি হচ্ছে, সর্ববিষ্ট কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যত আমরা উপর থেকে নিচের দিকে নামছি, তত সর্ববিষ্ট কক্ষের যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা এই লিথিয়ামের ক্ষেত্রে যতটা ছিল, পটাশিয়ামের ক্ষেত্রে তার থেকে অনেক কমে গেছে। তার জন্য আকার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আশা করছি বোঝা গেছে। তো এবার পরমাণুর আকার হচ্ছে এই যে দুটো বিষয়ের উপর নির্ভর করে, এদের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেটা আমরা দেখছি। পরমাণুর আকার মুখ্য শক্তি স্তরের সংখ্যার স্কয়ারের সঙ্গে সমানুপাতিক হয়, আর এখানে নিউক্লিয়াসের আধানের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো এটা এই যে মুখ্য শক্তি স্তরকে এন দিয়ে লেখা, এটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম নাম্বার বলা হয়, কোয়ান্টাম নাম্বার, তো পরে শিখবো। তো আর নিউক্লিয়াসের আধান এটাকে জেড দিয়ে লেখা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা জেড স্টার্ট হয়, তো পরে শিখবো এগুলো। তো নিউক্লিয়াসের আধান জেড যদি বেড়ে যায়, নিউক্লিয়াসের আধান যদি বেড়ে গেলে কি হবে, নিউক্লিয়াসের আধান নিচের যদি হর বেড়ে যায়, তাহলে আর এর মান কি হবে, কমে যাবে। তাহলে নিউক্লিয়াসের আধান যদি বাড়ে, তাহলে আকার কমে যাবে। আর মুখ্য শক্তি স্তরের সংখ্যা যদি বাড়ে, তাহলে কি হবে, ওপরে আছে এটা, ওপরে থাকলে তাহলে কি হবে, আর বেড়ে যাবে, তো এর জন্য আর বেড়ে যায়। কিন্তু এখানে স্কয়ারের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, তার জন্য এখানে মুখ্য শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধির জন্য যে আকার বৃদ্ধির প্রভাব, সেটা অনেক বেশি, কারণ এখানে স্কয়ারের সঙ্গে সমানুপাতিক। আর আধান বৃদ্ধির প্রভাব ওই জন্য কম হয়। তাহলে কেন কম হয়, কেন বেশি হয়, বোঝা গেছে যে দূরত্ব বৃদ্ধির প্রভাবটা কেন বেশি হয়, কেন কম হয়। যেখানে বলেছিলাম যে দূরত্ব বৃদ্ধির প্রভাবটা বেশি, আধান বৃদ্ধির প্রভাব থাকে, তাহলে কেন কম বেশি বোঝা গেছে, কারণ এখানে স্কয়ারের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, এখানে শুধুমাত্র স্কয়ারের সঙ্গে নয়। তার জন্য এখানে বেশি গুরুত্বপূর্ণ দূরত্ব বৃদ্ধির প্রভাবটা। এবার এখান থেকে যারা পড়তে চায় পড়ে নেবে, এখানে একই জিনিস। তো এখানে আরেকটা জিনিস ওপর থেকে নিচের দিকে নামলে আকার বেড়ে যায়, তার আরও একটা কারণ হচ্ছে, যত ওপর থেকে আমরা নিচের দিকে নামবো, তত কি হবে, এই যে ইলেকট্রনপূর্ণ কক্ষগুলো আছে, সেগুলো একটা পর্দার মতো কাজ করবে। আমি এখানে বসে কথা বলছি, আমার এই বাইরে যদি দেয়ালের বাইরে, আমার এই ঘরের বাইরে বাইরে যদি কেউ দাঁড়িয়ে শোনে, যে যত জোরে শুনবে, তারও থেকে বাইরের দেয়ালে যদি কেউ দাঁড়িয়ে শোনে, তাহলে সে আরও আস্তে শুনবে। মানে থেকে যত দূরত্ব বাড়বে, তত কি হবে, এই দেয়ালগুলোর পিছনে যত দূরত্ব যাবে, তত আস্তে শুনবো আরও, কারণ এই দেয়ালগুলো হচ্ছে বাধার কাজ করছে। দেয়ালগুলো আমার শব্দ তরঙ্গকে পৌঁছতে বাধা দিচ্ছে ওর কান পর্যন্ত, ঠিক আছে। এই দেয়ালের পিছনে যে দাঁড়িয়ে আছে, যদি কেউ দাঁড়িয়ে শোনে, সে যতটা আস্তে শুনবে, তারও পিছনে দাঁড়িয়ে শুনলে সে আরও আস্তে শুনবে। তো এখানে এই ক্ষেত্রেও সেই রকম একই জিনিস, এক্ষেত্রে ইলেকট্রনপূর্ণ কক্ষগুলো একটা পর্দার মতো কাজ করে। তো নিউক্লিয়াসের চার্জ সর্ববিষ্ট কক্ষের ইলেকট্রনকে আকর্ষণ করছে, নিউক্লিয়াস আকর্ষণ করছে, কিন্তু এই পর্দাগুলো কি করছে, বাধা দিচ্ছে, নিউক্লিয়াসকে আকর্ষণ করতে বাধা দিচ্ছে, এদের ক্ষেত্রে বাধার কাজ করছে। তার জন্য যত এই ইলেকট্রনপূর্ণ কক্ষের সংখ্যা বা পর্দার সংখ্যা বাড়বে, তত নিউক্লিয়াসের কি হবে, আকর্ষণ বলটা সর্ববিষ্ট কক্ষের ইলেকট্রনের ওপর কমে যাবে, কারণ এরা নিউক্লিয়াসকে আকর্ষণ করতে বাধা দিচ্ছে। তো তার জন্য কি হবে, নিউক্লিয়াস কি হবে, কম আকর্ষণ করবে ইলেকট্রনকে, সর্ববিষ্ট কক্ষের ইলেকট্রনকে, আকর্ষণ বল কমে যাওয়া মানে আকার বেড়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। এটাও একটা যত উপর থেকে নিচের দিকে নামবো কোনো শ্রেণী বরাবর কি বলে আকার কেন বাড়ছে, তারও এটা একটা কারণ, ঠিক আছে, এটা এখানে লেখা আছে। এবার আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেগুলো আরেকবার রিক্যাপ করে নিই। তো পড়েছিলাম হচ্ছে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্ষার ধাতু কোনগুলো, যে 1A 1 নম্বর শ্রেণীতে যারা আছে, মেন্ডেলিফ হলে 1A-তে হবে, আর আধুনিক পর্যায় সারণী হলে 1 হবে। তো এই যে 1 নম্বর শ্রেণীতে যারা আছে, এরা হচ্ছে ক্ষার ধাতু,
ঠিক আছে, এরা হচ্ছে খাড় ধাতু। তারপরে 2 নম্বর শ্রেণীতে যারা আছে বা মেন্ডেলিভ অনুযায়ী 2A-তে যারা আছে এই বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এই যে এরা 2 নম্বরে আছে, এই যে এরা। তো এরা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, এরা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, এরা হচ্ছে। তারপরে এখানে হচ্ছে এরা বোরনের পরিবার, এই যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এরা হচ্ছে বোরনের পরিবার। তারপরে এরা হচ্ছে কার্বনের পরিবার, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এই যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, পিবি হচ্ছে লেড, এটা হচ্ছে কার্বনের পরিবার। তারপরে হচ্ছে এদেরকে বলা হচ্ছে এই 15 শ্রেণীতে যারা আছে তাদের বলা হচ্ছে নিক্টোজেন্স। তারপরে 16তে যারা তাদের চালকোজেন্স বলে। তারপরে 17তে যারা আছে তাদের হ্যালোজেন্স বলে, এই যে 17তে যারা আছে এদের হ্যালোজেন্স বলে। আর 18তে যারা আছে তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, মানে এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, রেড, এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, তার মধ্যে এই যে এখানে এই 11 নম্বর শ্রেণীটা, 11 নম্বর শ্রেণীতে যারা আছে এরা কপার, সিলভার, গোল্ড, এদের বলা হচ্ছে মুদ্রা ধাতু। আর এই জায়গার মধ্যে যারা আছে, এই জায়গার মধ্যে এই যে কালারটা দেখা যাচ্ছে, এর মধ্যে যারা আছে তারা তাদের সবাইকে বলা হচ্ছে সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল বলা হচ্ছে। আর এই মৌলগুলোকে বলা হচ্ছে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, এই মৌলগুলোকে বলা হচ্ছে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। এদের মধ্যে ভাগ আছে যারা হচ্ছে এই ল্যান্থানামের সঙ্গে আছে, যে স্টার দেওয়া আছে, এখানে একটা স্টার দেওয়া আছে। তো 6 নম্বর পর্যায়ে ল্যান্থানামের সঙ্গে 14টা মৌল, সিরিয়াম থেকে লুটোসিয়াম পর্যন্ত এই 14টা মৌল একসাথে আছে, এই সিরিয়াম থেকে লুটোসিয়াম, এদেরকে বলা হচ্ছে ল্যান্থানাইডস। আর এই 7 নম্বর পর্যায়ে অ্যাক্টিনিয়ামের সঙ্গে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই 14টা মৌল একসাথে আছে, তো এদের বলা হচ্ছে অ্যাক্টিনাইডস। আর এই ইউরেনিয়ামের পরের যে মৌলগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ইউরেনিয়াম উত্তর মৌল, ইউরেনিয়াম পরবর্তী মৌল বা ইউরেনিয়াম উত্তর মৌল। বোঝা গেছে? এগুলো আমি আগে করেছি, তাই একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। তো এইখান থেকে যারা বুঝতে পারোনি তাদের জন্য এটা আরেকবার ঘুরিয়ে দেখানো হয়েছে যাতে পরিষ্কার বোঝা যায়। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কিছু সমস্যা থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানিও। আর ওই যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর